নমস্কার, আমি চয়ন। বাঙালি বার্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই স্বপ্ন দেখি। অনেক স্বপ্ন পূর্ণতা পায়, অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যায়। যখন আমরা বুঝতে পারি যে বয়স আমাদের পিছনে ফেলে চলে গেছে, তখন ভীষণভাবে অন্য কাউকে আঁকড়ে ধরে আমরা সেই স্বপ্ন পূরণের চেষ্টা করে থাকি। আজ তেমনই এক স্বপ্ন জালের গল্প শুনবো আমরা। শুরু হচ্ছে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত জাল। ঘুরতে ঘুরতে কিভাবে আমি যে রামলাল ব্রাহ্মণের কাছে পৌঁছেছিলাম তা আমি এখনো বলতে পারি না। হাজারিবাগের জঙ্গলে ঘুরছিলাম জীবিকা অর্জনের চেষ্টায়। সামান্য অবস্থার গৃহস্থের ছেলে, ম্যাট্রিক পাশ দিয়ে অর্থ উপার্জনের ব্যাপারে কত জায়গায় না গিয়েছি। কে যেন বলেছিল হর্তুকি আমলকি বয়রা চালান দিলে অনেক লাভ হয়। তারই সন্ধানে ঘুরছি। রামগড় থেকে দামোদর নদ পার হয়ে ক্রমচ্ছ মালভূমির অরণ্য সংকুল পথে পথে। জল খাবো, পিজায় তৃষ্ণা। সে পাহাড়ের আর বনের অপূর্ব শোভার মধ্যে বন ফুলের সুবাস ভেসে আসতে পারে বাতাসে, কিন্তু জলের সঙ্গে কোনো খোঁজ নেই। রাঁচির লাল মোটর সার্ভিসের বাসগুলো মাঝে মাঝে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আনমনা হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার পাশে একটা বড় বাড়ি দেখতে পেলাম। বিস্মৃত যে না হয়নি এমন নয়। এই পাণ্ডব বর্জিত দেশে অন্তত 2 লক্ষ টাকা খরচ করে বাড়ি তৈরি করবে কে? তার আবার মস্ত বড় তোরণ, অনেকটা সাঁচি স্তূপের তোরণের অনুকরণে তৈরি। তার উপরে হিন্দিতে লেখা ভরহেজ নগর। এই কেমন ব্যাপার? নগর কোথায় এখানে? একখানাই তো বড় বাড়ি ওই অদূরে শোভা পাচ্ছে। যাকে আমার তেষ্টার জল এক ঘটি পেলেই এখন মিটে যায়। ভরহেজ নগরের বিশাল তোরণ অতিক্রম করে প্রশস্ত রাজপথে পদচারণা করতে করতে প্রাসাদের মর্মর খচিত বিশাল বারান্দায় গিয়ে সোজা উঠে পড়ে। এত বড় নগরীতে জনসমাগম যে তেমন বিপুল তা নয়। এ পর্যন্ত একটা প্রাণীর সঙ্গেও সাক্ষাৎ হয়নি। এখন দেখছি ওই যে একটা বুড়ো মতো মানুষ বৈঠকখানায় বসে আছে বটে। দরজার কাছে দাঁড়িয়ে বললাম, নমস্তে, থোড়া জল পিনে মাংতা। বুড়ো লোকটি আমাকে দেখেই ব্যস্ত হয়ে উঠলেন। हो आप पानी पिएंगे? हाँ हाँ, है भगीरथ, इधर आओ। आप आइए, हम बैठिए। आप बंगाली? अरे हासुन हासुन বসেন। আমার বড় বাজারে কারবার ছিল। হা হা হা, বাংলা জানি, বসেন। এইভাবেই রামলাল ব্রাহ্মণের সঙ্গে আমার প্রথম পরিচয়। हे भगीरथ, थोड़ा पानी तो आगे पिलाओ बाबूजी को। हाँ, चा खान? आगे है। हे भगीरथ, सावित्री को बोलो चा बनाने के लिए। अरे ভালো হয়ে বসুন। আপনার নাম কি আছে? আগে আমার নাম হিতেন্দ্রনাথ কুশারি। আমার দেশ বসিরহাট, 24 পরগনা জেলায়। কুশারি? ব্রাহ্মণ আছে তো না? কি আছে? ব্রাহ্মণ ব্রাহ্মণ রাড়ি শ্রেণী। ঠিক আছে ঠিক আছে, নমস্কার। আমিও ব্রাহ্মণ আছি। আমার নাম রামলাল ব্রাহ্মণ, দেশ ভরেজ নগর, বিকানের। ও তাই বুঝি? ঠিক ধরিয়েছেন। বাঙালি জাত বড় বুদ্ধিমান আছে, কথা गिरने से मालूम कर लेता है। हाँ, এই জায়গাটা আচ্ছা লাগে। বন আছে চারিদিকে,
গোলমাল নেই। তুলসীজি বলিয়েছেন দণ্ডক বনের শোভা কি আছে, शोभित दंडक बोन की रुचि बनी, दातिन दातिन सुंदर घनी। कुछ बुझलेन? दंडक कानনের বড় শোভা আছে, বৃক্ষ ফল পত্তি সে খুব সুন্দর। রামায়ণের কথা আছে। তা এই জায়গাটা তেমনি লাগে আমার। 150 बीघे लिएছি এখানে, बहुत सुविस्ता से। 30 টাকা বিঘা। বলেন কি? কেন না হবে? বাঘ ভালু ছাড়া এখানে বাস করবে কে? কার জমি? সিরোহির এক মৌজাদারের, ধরতি নারায়ণ মুন্সি। পুরুলিয়ায় কারবার भी আছে, ওখানেই থাকে। জল এলো। আমি বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে জল পান করলাম। শরীর ঠান্ডা হলো। শুধুমাত্র জল নিয়ে আসার জন্যই চাকরকে ঠেট হিন্দিতে রামলাল ব্রাহ্মণ বেশ তাড়না করছেন শুনতে পেলাম। আমি ঘরে ঢুকতেই অবশ্য বৃদ্ধ সে কথা বন্ধ করে দিলে। আমার দিকে চেয়ে বললেন, और पिएंगे? नहीं, ঠিক আছে। হ্যাঁ, পান? হ্যাঁ, পান চলে, তবে থাক, এখন থাক। अच्छा, थोड़ा मिठाई तो खा लीजिए बाबू। ओ सावित्री। সাবিত্রী কোনো বড় মেয়ের নাম নয়। 8-9 বছরের একটা ফুটফুটে মেয়ে ঘরের মধ্যে ঢুকলো একটা থালায় 7-8টা বড় বড় লাড্ডু নিয়ে। মুতের লাড্ডু। লাড্ডুগুলোর চেহারা এমন লোভনীয়, গা থেকে ঘি যেন ঝরে পড়ছে। কিশমিশ বাদাম দেখা যাচ্ছে লাড্ডুর গায়ে। বৃদ্ধ আমাকে 5-6টা লাড্ডু খাইয়ে তবে ছাড়লে। ওর ভদ্রতা আমাকে মুগ্ধ করলো। আমি বাইরের লোক, সম্পূর্ণ অপরিচিত। সামান্য জল খেতে চেয়েছিলাম, এটুকুই। এইবার আমি বিদায় নিতে উদ্যত হলাম। বৃদ্ধ সে কথায় কানই দিলে না। আরে কোথায় যাবেন আপনি? नहीं जाइएगा आज। जंगली पौध, शेर का बड़ा डर। आज तो नहीं जाना चाहिए बाबू। সে কি, আমি যাব না? अरे थोड़ा नाश्ता कर लेन, दाल रोटी खान, गपसप করুন, যাবেন। আমার মোটর আপনাকে পৌঁছিয়ে দেবে হাজারিবাগ মে। মোট কথা এই যে আমার সেদিন যাওয়া হলো না। বিকালবেলা আমাকে নিয়ে বৃদ্ধ ওদের ভরহেজ নগরের পশ্চিম প্রান্তে বেড়াতে গেল। কি অপূর্ব শোভা চারিদিকে। কম্বলটাস লতার সাদা পাতার গুচ্ছ বড় বড় শাল গাছের মাথায় এমন ভাবে সাজানো যেন দূর থেকে মনে হয় ওরা প্রাচীন শালতরুর পুষ্পস্তবক। পাহাড়ের পিছনে সূর্য অস্ত যাচ্ছে। নিঃশব্দে বনভূমিতে দূরে দূরে রহস্যময় অন্ধকার নেমেছে। বনের মধ্যে ধনেশ পাখি কুস্বরে ডাকছে। বড় সম্বর হরিণের রব যেন শোনা গেল। কি নির্জন চারিধার। মুক্তের মতো জ্যোৎস্না, সূর্যাস্ত এবং সূর্যোদয় এখানে যেন এক একটা কাব্য। রামলাল ব্রাহ্মণ বললেন, এখানে बहुत जमीन আমি লিয়েছে। কলকাতা মে বড়া ধকল और ঘিঞ্জি। এখানে জমিন নিয়ে বাড়ি করিয়েছে, কিন্তু ভালা आदमी নেই। बंगाली लोग आने से हम जमी मुफ्त से दे देंगे। আপনারা আসবেন? তা আমি বলে দেখতে পারি। हाँ, जरूर देखिएगा, जरूर। 1 पैसा दाम हम नहीं लेंगे। 3-3 बीघा दे देंगे हर एक फैमिली को। বেশ বেশ। আপনাদের এখানে কতজন লোক আছে এখন? 10-12 आदमी रहता है, नौकर चाकर लेकर के। लोग नहीं, होई আমার বড় দুঃখ আছে। আমি বলে দেখব। আসতে পারে, অনেকেই তো জমি পাচ্ছে না,
10-20 গুণ দাম দিয়ে কিনছে জানেন। 1 पैसा नहीं देने होगा। जितना जमी मांगे वो हम दे देंगे। আপনি আসুন না, আপনি এলে 5 বিঘা জমি দেব। ধন্যবাদ, তবে আমি জমি নিয়ে এখানে কি করব? অবস্থা এমন কিছু ভালো নয় যে জমি কিনে বাড়ি করব। আর কাকে নিয়েই বা করব বলুন? আমি হচ্ছি ভবঘুরে ক্লাসের লোক। জমি বাড়ি এসব আমার জন্য নয়। আপনি শাদি করেননি? না। ঘর মে কোন হ্যায়? ঘরে কাকা আছেন আর ছেলেরাও আছে। মা বাপ ভি নেই? কিছু না। এখানে কোথায় যাচ্ছেন? কোথাও না, ব্যবসা করব বলে এই দেখে শুনে বেড়াচ্ছি আর কি। कुछ कुछ लिखा पढ़ा तो জানেন? হ্যাঁ, তা তো জানি। ব্যাস, তবে মিটেই গেল তো। আপনি আমার এখানে আসুন, সমঝা? হ্যাঁ, কি সমঝাবো? এখানে থাকবো কি করে? মানে থাকলে থাকলে পেট চলবে কি করে? খাবো কি? খাবার কুছ তকলিফ নেই হবে, আমি খেতে দেব আপনাকে। আমি রেখে দেবো এখানে, মौज में থাকবেন, খাবেন, हाथ से रह जाइए। बड़ो खुशी होबो। दो मोना मत कीजिए बाबू। एक तो घर आपको दे देंगे। हाँ, एक तो घर आपको दे देंगे बसों के लिए। থাকতেই হবে আপনাকে, থাকতেই হবে। ভবঘুরে আমি সেই দিন থেকেই ভরহেজ নগরের স্থায়ী নাগরিক হয়ে পড়লাম। বৃদ্ধ রামলাল ও আমি কখনো বৈঠকখানায়, কখনো বনের প্রান্তে বসে ভবিষ্যতের ছবি আঁকতাম। ভরহেজ নগর মস্ত জায়গা হবে। এখানে হবে সিমেন্টের কারখানা, ওখানে হবে কাঁচের কারখানা। এখান থেকে রাস্তা বেরোবে, বাসিন্দা ভদ্রলোকের জমি ওই দিকটায় হবে। কোনো কোনো জমিতে তরিতরকারির চাষ হবে, ইত্যাদি ইত্যাদি। সবটাই আকাশ কুসুম। কেউ আসবার কোনো আগ্রহ দেখালে না এখানে, দেখাবেও না, তা বেশ বুঝলো। ক্রমশ আমি এদের পরিবারের সব খবর জানলাম। রামলাল ব্রাহ্মণের 3টি ছেলে। কলকাতায় এই বৃদ্ধের বড় কারবার ছিল। সব বেচে দিয়ে এই ভরহেজ নগরের পত্তন করেছে। ব্যাংকে এখনো অনেক টাকা। ছেলেরা কেউ রাঁচি, কেউ বিকানিরে থাকে। বড় ছেলের পুত্র দরিরাম এই ভরহেজ নগরেই বাস করে। সাবিত্রী বলে ছোট্ট খুকি তারই মেয়ে। পুত্রবধূর নাম অনুসুয়া, খুব মোটা। মাঝে মাঝে ঝোলা ঘোমটা দিয়ে মোটরে কখনো রাঁচি, কখনো হাজারিবাগ যায়। রামলালের স্ত্রী নেই। অনুসুয়া বাই খুব সেবা করে। আরো 3-4টি নাতি নাতনি আছে। তারা অবশ্য ঠাকুর দাদার বড় একটা ঘেঁষ নেয় না। অনুসুয়া বাই আমাকে আড়াল থেকে বেশ আদর যত্ন করেন। আমি সেটা বুঝতে পারি। লোকেরা খারাপ নয়। ঘি, পুরি, চাটনি, বড় বড় লঙ্কার আচার, বাজরার রুটি, হালুয়া, কিশমিশ মিশ্রিত দুধ, পরোটা, এসব খেয়ে আয়নায় নিজের মুখ আমি আর নিজেই চিনতে পারি না। একদিন খেতে বসেছি। ভগীরথ এসে বলল, বাবু एक बात बोलूं? माई जी पूछ रही है, आप काहे इतना कम खाते हो? সে কি কথা? মানে কত খাবো? আমি তো খুব খাচ্ছি। রাত को इतना सब पराठा পেট ভরবে না, শরীর ভালো থাকবে না। और खाइए और। মাসিমাকে বলো তাঁর কথার উপর আমি কথা বলতে পারি নে। তিনি যা বলবেন তাই করব। বাঙালিরা মাছলি খায়, এখানে মেলে না। दूध घी खाओ, अच्छे से खाओ बाबू, तंदुरुस्त रहोगे। বেশ, যতটা পারি নিশ্চয়ই খাবো। বুঝলাম। আড়াল থেকে অনুসুয়া বাই
যথেষ্ট নজর রাখছেন। এই যত্ন আমি জীবনে ভুলব না। যদিও কখনো আমার সামনে অনুসবাই বেরোননি, কিন্তু আমার সব রকম সুখ সুবিধা আড়াল থেকে এভাবে তদারক করতে আমি কাউকে দেখিনি। এরা সত্যি একটা অদ্ভুত রকমের ভালো পরিবার। এ ধরনের মানুষের দল যে এই স্বার্থপর পৃথিবীতে এসব দিনেও বর্তমান আছে তা জানতাম না। আমাকে ওরা জমি দিয়ে বাস করাবে, আমার উন্নতি করে দেবে, রামলাল ব্রাহ্মণ এসব আশ্বাস কত দিত আমাকে। রামলালের স্বপ্ন ভেঙে দিতে আমার কষ্ট হতো। আমি বেশ দেখতে পেতাম ভরহেজনগরের পরিণাম। এই বুড়ো যতদিন বেঁচে ততদিন এই নগরীর আয়ু। তারপরেই এই ভরহেজনগরের রাজপথে ছোটনাগপুরের অরণ্যের নাম করা বাঘের দল বায়ু সেবন করবে। অরণ্য তার পূর্ব অধিকার আবার পত্তন করবে। ওর ছেলেরা বিলাসী যুবক। এই জঙ্গলের মধ্যে এসে বাস করার জন্য তাদের রাত্রে ঘুম হচ্ছে না। কেউ আসবে না, কেউ এসে এখানে বাইরে থেকেও বাস করবে না। কারণ যারা আসবে তাদের উপজীবিকা হবে কি এই নির্জন জায়গায়? ভরহেজনগর তো তাদের খেতে দেবে না। রামলালের মতো ব্যাংকের টাকাও থাকবে না তাদের। এই প্রস্তর সংকুল মালভূমিতে চাষবাস করবে কিসে? আর যারা সত্যিই রামলালের মতো ধনী, তারা শহরের মতো সুখবিলাসের মোহ কাটিয়ে এই পাণ্ডব বর্জিত স্থানে আসতে যাবেই বা কেন? ওর ছেলেরাই তো আসে না। রামলাল মাঝে মাঝে আমায় বলতো, তোমার কি মনে হচ্ছে লোক কতদিনের মধ্যে এখানে হবে? শিগগিরই হবে। এই একজন গৃহস্থকে কতটা জমি দেওয়া দরকার? মোট কতটা জমি আছে আপনার? 150 बीघा। दरकार होने से और बंदोबस्त करेंगे। ধরুন 5 বিঘে। 3 बीघा हम ठीक किया। বেশ, তা জলের কি ব্যবস্থা হবে? इंदिरा में इलेक्ट्रिक पंप बिठा देगा। तमाम जगह में पानी सप्लाई होगा। कुछ भी नहीं, अरे वो सब ठीक हो जाएगा। ঠিক আছে। তোমায় সব দেখাশোনা করতে হবে। নিশ্চয়ই করব, আনন্দের সঙ্গে করব। এ ধরনের কথা প্রায়ই হতো। মুখে যাই বলি, বুড়ো রামলালের জন্য আমার দুঃখ হয়। মনে যা আসে কখনো মুখ ফুটে প্রকাশ করতে পারিনি। একদিন সকালে ভগীরথ এসে হাজির। বুঝলাম আবার অনুসুয়াবাই কিছু বলে পাঠিয়েছে। সে বললে, হে বাবু, ধোকা কা সবজি খায়ে হো কবি? থোকা ফলের তরকারি? সে আবার কি জিনিস? ধোকা ফল বিকানিরে हुए अभी देश থেকে আনিয়েছে। बहुत बढ़िया सब्जी, अभी भी भिगो के रखा है उसे। पूरा भीगने से उसका सब्जी बनेगा। खा के देखना, बढ़िया, बहुत बढ़िया लगेगा। মাসিমা যখন বলছেন নিশ্চয়ই খাবো। ওদের তরকারি কোনোটাই আমার ভালো লাগে না। অন্য রকমের রান্না, বাংলাদেশের মতো কোনোটাই খেতে নয়। তবে ঘি আর দুধের প্রাচুর্যে সব মানিয়ে যেত। দিন কতক পরে ভাবলাম, এখানে বসে বসে খাচ্ছি কেন? এদের কি উপকার আমি করছি এর বদলে? ওরা আমায় যে কাজের জন্য রেখেছে সে কাজ তো আর কোনোদিনও হবে না। রামলালকে বললাম, নমস্তে, আমি কি করব বলুন তো? মানে काम का वास्ते घबराओ मत, बहुत काम मिल जाएगा। হ্যাঁ, তা ঠিকই, কিন্তু আচ্ছা, সাবিত্রীকে কেন পড়াই না? কি পড়াবে? সবই ইংরেজি, বাংলা। हाँ, वो होने से बहुत अच्छा। पढ़ाओ। অনুসুয়াবাই খুব খুশি। মেয়েকে খুব সাজিয়ে গুছিয়ে আমার কাছে পাঠিয়ে দিলে। আমি মন দিয়ে তাকে পড়াতে শুরু করলাম। মুখে মুখে ইতিহাস শেখাই, গ্রহ নক্ষত্রের কথা বলি। সাবিত্রী তেমন বুদ্ধিমতী নয়, পড়াশোনার দিকে মনই নেই। অনিচ্ছার সঙ্গে এই বসে বসে আমার কথাগুলো শুনে যায় আর শুধু ঘাড় নাড়ে।
ওদের একটা ছেলের একবার অসুখ হয়েছিল। আমি রাঁচি থেকে ডাক্তার নিয়ে এলাম, ওষুধ নিয়ে এলাম, নানা রকম চেষ্টা করেই আমি এদের সেবা করতে চাইলাম। সারা বছর এভাবেই কেটে গেল। বারহেজ নগরের জনসংখ্যা আমি যে সেই এসে বাড়িয়েছিলাম, তারপর আর বাড়ল না। একদিন অপূর্ব জ্যোৎস্না রাতে আমি নগর তোরণের পাশের পাথরের বেদিতে বসেছিলাম, প্রকৃতির শোভা পান করছিলাম। এমন সময় দেখি অনুসুয়া বাই এই প্রশস্ত রাজপথে বেড়াতে বেরিয়েছেন। তরুণের কাছে এসে অবশ্য তিনি বেশ থমকে গেলেন, একটু থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন। আমি বেদি থেকে উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললাম, মাসিমা, এখানে একা বসেছে? এই একটু বসে আছি। খাওয়া হয়েছে? পেট ভরেছে তো? দেখুন তো, আপনি প্রায় এমন বলে পাঠান আমাকে, আমার লজ্জা করে। এখানে আছো, তোমার মা নেই কাছে, আমাদের দেখতে হবে না? তা তো বটেই, মায়ের জাত আপনারা, ঠিক কাজ আপনাদের। শাদি করনি কেন? কি খাওয়াবো বলুন? আমি তো আপনাদের দয়ায় খেয়ে বেঁচে আছি। বেটা, এরকম কথা বলো না, শুনলে কষ্ট হয়। তুমি কি আমাদের পর, আমাদের ঘরের একজন? না, সে আপনাদের দয়া। কিছু না বেটা, তোমাকে শাদি দিয়ে এই ভরেজনগরে বাস করাবো। আবার সেই আকাশ কুসুম, আবার পরহেজ নগরের কথা। ওদের মন কি সুন্দর! কত জায়গায় গেলাম, এদের মতো মন কোথাও পেলাম না। অনুসুয়া বাই হেসে চলে গেলেন, আমাকে বলে গেলেন, ঠান্ডায় আর বেশিক্ষণ বসে থেকো না, ওখানে সে যাবে। তাছাড়া এত রাত্রে ফটকের বাইরে বসে থাকাও নিরাপদ নয়, বাঘ না আসে ভালোবাসতে পারে। শুনুন, ও মাসিমা, বাঘ দেখেছেন এখানে কোনোদিন? 2-3 দিন বরকা বাঘ। রাঁচি থেকে আসবার পথে দেখেছি মোটরের হেডলাইটের সামনে, এই ফটকের বাইরে, এই রাস্তার উপরে সন্ধ্যের পর দেখেছি। তুমি চলে এসো, শোনো আমার কথা শোনো। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। অনুসুয়া চলে গেল। আমি কিন্তু তক্ষুনি উঠতে পারলাম না। নির্জন জ্যোৎস্না রাত্রের শোভার সঙ্গে মিলে গেল হারানো মায়ের কথা। মেয়েরা হচ্ছে আসলে মা, তারপর অন্য কিছু। কি ভালো লাগলো সে রাত্রে অনুসুয়া বাইয়ের স্নেহ সিক্ত ওই সামান্য দুটি কথা। তারপর আমি একা কতক্ষণ বাইরের ওই বেদিতে বসে রইলাম। হু হু করে বাতাস বইছে, ফুলের উগ্র সুবাস ভেসে আসছে বনের দিক থেকে। হেমন্তের ধূসর জ্যোৎস্নায় সারা বনটা যেন ধুয়ে গেছে। এই নগর, এই সৌন্দর্য, এই অরণ্যানী যেন এক স্বপ্নপুরীর মায়া বিস্তার করেছে ওই বৃদ্ধ রামলালের মনে, অনুসুয়া বাইয়ের মনে, সাবিত্রীর মনে। কিন্তু আমার এ বিলাস কেন? ওরা বড় লোক, ওদের এসব সাজে, সব মানাবে। আমি এখানে পড়ে থাকবো পরহেজ নগরের নাগরিকত্বের অধিকার নিয়ে? তাতে কি আমার পেট ভরবে? বাড়িতে আমার আত্মীয় স্বজন আছে, আমায় বিয়ে থা করে সংসার করতে হবে। মেয়ের বিয়ে, ছেলের বইতে, ছেলের লেখাপড়ার ব্যবস্থা সবই করতে হবে আমাকে। এখানে দুটি বেলা শুধু উদর পূরণের জন্য পড়ে আছি। বেতনের দাবি কোন মুখে করব? কোনো কাজই তো করি না, কেবল সাবিত্রীকে একটু আধটু পড়ানো ছাড়া। তার বদলে এরা তো দুবেলা রাজ জোটাচ্ছে। চলে যেতাম হয়তো একদিন, কিন্তু বড় জড়িয়ে পড়েছে এদের সকলের মায়ায়। বৃদ্ধ রামলাল ব্রাহ্মণ আমার বুড়ো বাবার মতো, সেই রকম খামখেয়ালি, সেই রকম স্নেহশীল। সাবিত্রীকে আমার ছোট বোনের মতো লাগে। অনুসুয়া বাই নিতান্ত সরলা মহিলা, তেমনই স্নেহময়ী। মা মারা যাবার পরে এমন স্নেহ স্বর
আমি নিজের মামা বাড়িতেও পাইনি, কাকার বাড়িতেও পাইনি, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাইনি। অনাত্মীয় জগতের নির্মমতার মধ্যে যেতে আর ইচ্ছে হয় না। আর শুধু সেজন্যই যাই যাই করেও এতদিন যাওয়া হয়নি। অনেক রাত্রে এসে শুয়ে পড়লাম, সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে গেলাম। গাঢ় ঘুম। এভাবেই দিন কাটে। আলস্য এসে জোটে, কোনো সংকল্পই আর দানা বাঁধে না। কাজে পরিণত করা তো দূরের কথা। একদিন সকালে রামলাল আমাকে ডেকে বললেন, আরে তোমার একখানা ডেরা করিয়ে দেব। কেন? নিজের ঘর না হলে মন টেকে না। এ আবার কেমন কথা? আপনাদের ঘর কি আমার ঘর নয়? ও তো একটা কথার কথা হলো। মোটেই কথার কথা নয়, আমি কিন্তু তাই ভাবি। সে তো বহুত আচ্ছা। তাহলে একটু শাদি করিয়ে আনো। বাবা রে, নিজের চলে না আবার শাদি? তুমি করিয়ে নিয়ে এসো, আমি যতদিন আছি সব কুছ করিয়ে দেব। সে ভাবনা আমার। আচ্ছা, আপনি কি আমাকে এখানে বরাবর রাখতে চান? नहीं रहिएगा तो जाएगा कहाँ? इसका माने क्या है? তুমি তো আছোই এখানে। কেন নিজের দেশে যাব? काहे जाएगा? जमी हामी करिए देबो, घर भी तैयार करिए देबो, शादी उदी करिए बहू को यहाँ पर लेके आओगे। সে বেশ মজার কথা। जो कुछ बात बोलबो तो मजाक का कथा छोड़कर दूसरा तरह बात मुक्ति के बाहर नहीं होबे। कितना रोज तुम यहाँ पर है? এই তো 2 বছর হবে সামনের ফাগুন মাসে। ব্যাস, তবে তো হইয়ে গেল। তুমি আমাদের আদমি বন গেল। 2 বছর যখন এখানে থাকা করিয়েছে তখন তোমাকে এখানে ঘর বানানে পড়েগা, शादी भी करने पड़ेगा। हाँ। কথা শেষ হতে না হতেই বৃদ্ধ রামলাল এসেই খুন। এও একটা আস্ত পাগল। বাইরের জগতের কোনো সন্ধানই রাখে না। নিজের মধ্যেই আত্মসম্পূর্ণ হয়ে বেশ একটা মায়ার নীড় রচনা করে পূর্ণ নাভের মতো তার কেন্দ্রে বসে আছে। কি চমৎকার, কি সুন্দর জালটি বুনেছে। না, বড় ভালো এরা। সে ফাল্গুন মাসও কেটে গেল। সেই জনহীন মালভূমির বনে বনে পলাশের ফুল আগুনের বন্যা নিয়ে এলো, মহুয়া ফুল নিয়ে এলো মাতাল মধুর বন্যা, কুর্চি আর করন্ধা নিয়ে এলো সুগন্ধের বন্যা। অথচ কেউ দেখল না সেই অপরূপ ঋতু উৎসব। কোনো দিকে তার খবর গেল না। খানিকটা দেখলে বুড়ো রামলাল, আর রামচরিত মানস থেকে আওড়ে গেল শোভিত দণ্ডক কি রুচি পানি। আর অবশ্য খানিকটা দেখলো মামি। কিন্তু সেই বসন্তে যেমন প্রাণ চঞ্চল হলো, মনও উতলা হলো আমার। চলে যেতে হবে আমাকে এখান থেকে। আমি বুড়ো রামলাল নই, অনুসুয়া বাইয়ের মতো বড় লোকের বউ নই। আমার ভবিষ্যৎ আছে। এখানে যতই ভালো লাগুক, আমার ভবিষ্যৎ নষ্ট হবে এখানে থাকলে। অনুসুয়া বাই আমাকে একদিন বলে পাঠালেন তার সঙ্গে মোটরে রাঁচিতে যেতে হবে। এর আগেও আমি 2-1 বার হাজারিবাগে গিয়েছি। যেবার সঙ্গে বেশি টাকা কড়ি থাকে সেবার তিনি আমাকে সঙ্গে নেন। এবারে ঠিক করলাম রাঁচি গিয়ে পালাবো। তারপর কি কাণ্ডটাই হলো। রাঁচির বড় পোস্ট অফিসের সামনে আমি গা ঢাকা দিলাম। অনুসুয়া বাই তার দেওরের গদিতে গিয়েছে কি কাজে। মোটর ওখানেই ছিল। ফিরে এসে দেখলে আমাকে ওর চাকর আর ড্রাইভার খোঁজাখুঁজি করছে। ও ধরে নিলে আমি কেউ লোক শহরের পথে এসে হারিয়ে গেছি। গদিতে গিয়ে জানিয়ে তোলপাড় করলে। টাকা পয়সা, পুলিশ, লোকজন
যেন সমস্ত রাঁচি শহর আমাকে খোঁজার জন্য উতলা হয়ে উঠল। মা যেমন করে তার হারানো সন্তানকে খোঁজে, তেমন করেই অনুসুয়াবাই আমায় খুঁজলে তার অর্থ বল আর লোক বল দিয়ে। খুঁজে বারও করলে। রাঁচি চক্রধরপুর বাসে আমি গা ঢাকা দিয়েছিলাম। বানিয়ে বানিয়ে এর অনেক কৈফিয়ত দিতে হলো আমাকে। ঘটনার 2-3 সপ্তাহ পর অনুসর সঙ্গে আমার কত কথা হতো এই বিষয় নিয়ে। অনুসুয়া বলতেন, রাস্তা চিনতে পারলে না? আগে না। তখন কি করলে? আমাদের গদির ঠিকানা মনে এলো না? না, আহা, তখন তোমার মনে কি হলো? আমি জানতাম না তুমি ওরকম, আর কখনো তোমাকে রাঁচি নিয়ে আসবো না। তাই তো। মোটর বাসে উঠেছিলে কেন? ভাবলাম পারহেজনগর যাই, কিন্তু সেখানেও ভুল হয়ে গেল। ওই ঘটনার পর অনুসুয়াবাই এবং ওরা আমাকে যেন আরো বেশি করে জড়িয়ে ধরলে। আমি ওদের আঁকড়ে ধরলাম। এত যখন ওদের স্নেহ, তখন আর কোথাও যাব না। ওদের ছেড়ে আমি কোথাও যাব না। যা ঘটে ঘটুক, ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করা ছেড়ে দিলাম। এখানেই রইলাম। বৈশাখ মাসের শেষ। ভীষণ গরমের পর এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে কুরচি ফুলের সুবাস ভেসে আসছে বন থেকে। রামলাল আমাকে ডেকে পাঠালেন। বললেন, पेट में थोड़ा दर्द उठा है, देखो तो इधर आकर। রামলালের মুখ চোখের অবস্থা যেন কেমন কেমন। আমার একটু অন্যরকম লাগলো। রাত্রিবেলা কিছু খেতে বারণ করলাম। বুড়ো বয়সের অসুখ, তার সঙ্গে সঙ্গেই পেটের ব্যথাটা বেড়ে চলছে। একটু জ্বরও এসেছে মনে হলো। সেদিন রাত্রে বুড়ো আমাকে বললে, বেটা, তুমি এখানে রইলে, সব ভাত তোমার উপর। এই জায়গাটাতে লোক বসাবে, বড় সুন্দর জায়গা এটা। তোমরা তোমরা ছেড়ো না। আপনি এত ভয় খাচ্ছেন কেন? অসুখ সেরে যাবে। আমি রাঁচি যাচ্ছি এক্ষুনি, ডাক্তার আনি। ও সব বাত छोड़ो। हाँ, 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 আমার বড় সুখ চেন সে দিন बीत गया এই বনের মধ্যে। তুলসীজি বলিয়েছেন, শোভিত দণ্ডক কি রুচি বনি, রুচি বনি। শেষ রাত্রে রামলাল শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কথা বন্ধ হয়ে গিয়েছিল মৃত্যুর 2 ঘন্টা আগে। না হলে ঠিক ও পারহেজনগরের কথাই বলত। এর পরের ঘটনা অবশ্য খুব সংক্ষিপ্ত। অনুসুয়ার স্বামী এসে ওদের নিয়ে গেল। অত বড় বাড়িতে চাকর বাকর ছাড়া আর কেউ রইল না। আমি ছিলাম বৃদ্ধ রামলালের মৃত্যুর সময়ের ছবি মনে করে। অনুসুয়াবাই আমাকে থাকতে বলেছিলেন। থাকতাম হয়তো, কিন্তু 2 মাস পর পারহেজনগর বিক্রি হয়ে গেল ওদের ফার্মের দেনার দায়ে। অরণ্য আবার তার পূর্বাধিকার নিয়ে নগরীকে গ্রাস করেছে। শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত জাল। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আমরা ক্রমশ উন্নতি করার চেষ্টা করব।
সকলে সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।